আজকের আলোচনাটা হুম একটা বেশ শক্তিশালী ধারণা দিয়ে শুরু করা যাক। হুম আমাদের মানসিকতা বা মাইন্ডসেট, ঠিক আমরা নিজেদের বুদ্ধিমত্তা বা প্রতিভাকে ঠিক কিভাবে দেখি, হুম সেটা কিন্তু আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রকে নাড়ি দিতে পারে। সেটা অফিসের নেতৃত্ব হোক বা ধরুন ব্যক্তিগত সম্পর্ক। হুম এই বিষয়টা নিয়ে ক্যারল জুয়েকের যুগান্তকারী গবেষণা থেকে কিছু জরুরি অংশ আমরা আজকে একটু খুঁটিয়ে দেখব। দেখুন, ডুয়েকের গবেষণা মূলত দুটো প্রধান মানসিকতার কথা বলে। একটা হলো স্থির বা ফিক্সড মাইন্ডসেট, আর অন্যটা বিকাশমুখী বা গ্রোথ মাইন্ডসেট। স্থির আর বিকাশমুখী। আচ্ছা, হ্যাঁ। যারা স্থির মানসিকতার তারা মনে করেন নিজেদের গুণাবলী, মানে ধরুন বুদ্ধি বা প্রতিভা, এগুলো একদম পাথরে খোদাই করা, বদলানোর নয়। ও আচ্ছা, মানে যা আছে তাই। ঠিক। অন্যদিকে বিকাশমুখী মানসিকতার মানুষেরা বিশ্বাস করেন হুম যে চেষ্টা করে, নতুন কৌশল শিখে আর অন্যদের সাহায্য নিয়ে তারা নিজেদের যে মৌলিক গুণাবলী হুম সেগুলোকে সময়ের সাথে সাথে আরও বিকশিত করতে পারেন। তাই বোঝার চেষ্টা করব। চলুন একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, প্রথমেই আসা যাক ব্যবসার কথায়। একটা ধারণা একসময় খুব চালু ছিল, বিশেষ করে আমেরিকান কর্পোরেট দুনিয়ায়, ট্যালেন্ট মাইন্ডসেট। ট্যালেন্ট মাইন্ডসেট। এনরনের মতো বড় কোম্পানির উদাহরণটা ভাবুন না। তারা তো শুধু সেরাদের খুঁজে আনত। কিন্তু মজার ব্যাপার হলো, এই প্রতিভার পূজাই নাকি তাদের পতনের কারণ হলো। এটা কিভাবে সম্ভব? মানে বুদ্ধিমত্তার উপর ভরসা করাই সমস্যা হয়ে দাঁড়ালো? কারণটা হলো, এই ট্যালেন্ট মাইন্ডসেট আসলে কর্মীদের মধ্যে একটা স্থির মানসিকতা গেঁথে দেয়। স্থির মানসিকতা কিভাবে? মানে যখন কর্মীরা ভাবতে শুরু করে যে শুধু জন্মগত প্রতিভাই সাফল্যের একমাত্র পথ, তখন তারা নিজেদের দুর্বলতা স্বীকার করতে ভয় পায়। ভুল থেকে শিখতেও কেমন যেন একটা দ্বিধা কাজ করে। ও, সব সময় সেরা সাজার একটা চাপ। একদম। তারা সবসময় প্রতিভাবান সাজার একটা মুখোশ পরে থাকে, যা তাদের আসল বিকাশটাকে আটকে দেয়। এনরনের সংস্কৃতি ঠিক এটাই করেছিল। তারা এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে কর্মীদের সবসময় নিজেদের অসাধারণ প্রতিভার প্রমাণ দিতে হতো। ভুল স্বীকার করা বা ধরুন কোনো ঘাটতি পূরণ করার সুযোগই প্রায় ছিল না। এটা অনেকটা মঞ্চে সবসময় নিখুঁত অভিনয় করে যাওয়ার মতো। লিয়াই ককার মতো বিখ্যাত লিডারদের মধ্যেও তো এর ছায়া দেখা যায়, তাই না? ফোর্ডে উনি ফোর্ড মাস্ট্যাংয়ের মতো দারুণ সাফল্য পেয়েছিলেন সত্যি। হ্যাঁ, মাস্ট্যাংয়ের ব্যাপারটা তো ছিলই, কিন্তু পরে যখন ক্রাইসলারে এলেন, তখন তার ওই স্থির মানসিকতা, মানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা মরিয়া চেষ্টা, সমালোচক বা প্রতিদ্বন্দ্বীদের সহ্য করতে না পারা, এই জিনিসগুলো কোম্পানির দীর্ঘমেয়াদী ক্ষতি করে ফেলল। ঠিক। চ্যালেঞ্জ মোকাবেলার চেয়ে উনি দোষারোপ আর অজুহাত দেখানোতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফোর্ড থেকে বরখাস্ত হবার পরেও তার মনে হতো তিনি অন্যদের চেয়ে আলাদা, অনেক বেশি স্মার্ট, তাই তার সাথে এমনটা হতেই পারে না। মানে অতীতের সাফল্য যেন তার স্থির মানসিকতাকে আরও শক্ত করে দিয়েছিল। এখানে একটা মজার আবার একটু ভয়ের ব্যাপারও আছে। এই ধরনের নেতারা প্রায়শই সিইও ডিজিজে আক্রান্ত হন। সিইও ডিজিজ, সেটা আবার কি? মানে তারা নিজেদের চারপাশে এমন একটা জগৎ তৈরি করেন যেখানে শুধু তাদের শ্রেষ্ঠত্বেরই জয়গান গাওয়া হয়। কোনো খারাপ খবর বা সমালোচনা তারা শুনতেই চান না। ফলে বাস্তব সমস্যাগুলো থেকে তারা অনেক দূরে সরে যান। আচ্ছা। যেমন ধরুন অ্যালবার্ট ডানল্যাপ, যিনি নিজেকে সুপারস্টার ভাবতেন আর কর্মীদের গণহারে ছাঁটাই করে কোম্পানিকে বিক্রির জন্য তৈরি করাই ছিল তার প্রধান কাজ। অথবা এনরনের কেন লে আর জেফ স্কিলিং, তারা তো নিজেদের বুদ্ধিমত্তার অহংকারে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। হ্যাঁ, শুনেছিলাম স্কেলিংয়ের ব্যাপারে। স্কেলিং তো এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি মনে করতেন তার মাথায় আইডিয়া আসা মানেই লাভ। আইডিয়া আসার মুহূর্তেই লাভের হিসাব কষা উচিত। ভাবা যায়? এমনকি কোম্পানির ভেতরে একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে জেতাটাও তাদের কাছে সৃজনশীলতা আর মহত্বের লক্ষণ বলে মনে হতো। আবার এওএল আর টাইম ওয়ার্নার যখন এক হল, স্টিভ কেস আর জেরি এভিনের মধ্যেও নাকি একই ব্যাপার দেখা গিয়েছিল। হ্যাঁ, একই চিত্র। দুজনেই নিজেদের বুদ্ধিমত্তা নিয়ে ভীষণ গর্বিত ছিলেন, অন্যদের একরকম ভয় দেখিয়ে চলতেন। যখন একীভূত হওয়ার পর কোম্পানি প্রায় ডুবতে বসেছে, তখনও তারা কোম্পানি বাঁচানোর চেয়ে নিজেদের ব্যক্তিগত ক্ষমতাকে ধরে রাখবে সেই লড়াইয়েই বেশি ব্যস্ত ছিলেন। দুঃখজনক। আর এই স্থির মানসিকতার একটা অত্যন্ত অন্ধকার দিক হল ব্রুটাল বস বা নিষ্ঠুর মনিব তৈরি হওয়া।
ব্রুটাল বস মানে এরা নিজেদের ক্ষমতা যোগ্যতা আর গুরুত্ব জাহির করার জন্য অধস্তন কর্মীদের অপমান বা ছোট করতেও পিছপা হন না। প্রায়শই তারা সবচেয়ে যোগ্য আর সম্ভাবনাময় কর্মীদের টার্গেট করেন। যোগ্যদের টার্গেট করেন কেন? কারণ এই কর্মীরাই তাদের ওই শ্রেষ্ঠত্বের ধারণার প্রতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পল কাজারিয়ানের মতো নেতারা তো অধস্তনদের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতেন। একবার ভাবুন, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চাপ একজন মানুষকে কতটা নিচে নামাতে পারে যে সামান্য ভুল বা চ্যালেঞ্জ তার কাছে ব্যক্তিগত অপমান বলে মনে হয়। ভয়ানক তো। হ্যাঁ, এই ধরনের আচরণ পুরো কর্মক্ষেত্রের পরিবেশটাই বিষিয়ে তোলে। কর্মীদের মধ্যে সবসময় একটা বিচার হওয়ার ভয় কাজ করে, যা নতুন কিছু করার সাহস আর উদ্ভাবনী শক্তিকে পুরোপুরি দমিয়ে দেয়। আচ্ছা, এবার একটু উল্টো দিকের ছবিটা দেখি। বিকাশমুখী মানসিকতার নেতাদের জগৎটা তাহলে কেমন? সেখানে পরিবেশটা নিশ্চয়ই অন্যরকম। হ্যাঁ, একদম অন্যরকম। আলো ঝলমলে, সম্ভাবনাময় আর প্রাণশক্তিতে ভরপুর। যেমন ধরুন, জিইর প্রাক্তন সিইও জ্যাক ওয়েলচ। উনি এর দারুণ উদাহরণ। জ্যাক ওয়েলচ, হ্যাঁ, ওনার নাম তো শুনেছে। যদিও মজার ব্যাপার হলো, উনি কিন্তু শুরু থেকেই এমন ছিলেন না। তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী প্রথম দিকে তার মধ্যেও স্থির মানসিকতার বেশ প্রভাব ছিল। মানে উনি বেশ উদ্ধত ছিলেন, সমালোচনা সহজে মেনে নিতে পারতেন না। ও, তাই নাকি? কিন্তু ওয়েলচ সময়ের সাথে সাথে নিজেকে বদলেছিলেন, যা সত্যি অসাধারণ। উনি বুঝতে পেরেছিলেন যে নেতৃত্ব মানে শুধু নিজের প্রতিভা জাহির করা নয়, বরং কর্মীদের বিকশিত হতে সাহায্য করা এবং টিম ওয়ার্ককে গুরুত্ব দেওয়া। কিভাবে বদলালেন উনি? উনি কর্মীদের কাছ থেকে শিখতেন, তাদের মতামতকে সম্মান করতেন এবং তাদের উন্নতিতে সক্রিয়ভাবে সাহায্য করতেন। উনি তার আত্মজীবনীতে বারবার আমি শব্দটা ব্যবহার করার জন্য পরে দুঃখও প্রকাশ করেছিলেন, কারণ উনি মনে করতেন তার প্রায় সব বড় অর্জনই অন্যদের সাথে মিলেমিশে করা। বাহ! কর্মী বাছাইয়ের ক্ষেত্রেও উনি একটা বড় পরিবর্তন এনেছিলেন। একসময় উনি শুধু নামকরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের নিতেন, কিন্তু পরে বুঝলেন আসল জিনিসটা হলো কাজের প্রতি তীব্র আবেগ আর শেখার খিদে, সেটা যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন। শুধু তাই নয়, ওয়েলস নাকি তার প্রতিষ্ঠান থেকে নিষ্ঠুর বসদের বরখাস্ত করতেও দ্বিধা করেননি, আর কর্মীদের উৎসাহিত করতেন যেন তারা সাফল্যের কৃতিত্ব পুরো টিমকে দেয়। একদম। উনি প্রতিষ্ঠানের ভেতরে থাকা অভিজাততন্ত্র ভেঙে সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলতেন। যেমন একবার রেফ্রিজারেটর কারখানার অ্যাসেম্বলি লাইনে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তাদের আইডিয়া শুনেছিলেন। উনি বিশ্বাস করতেন ভালো ধারণা যে কোনো স্তর থেকে আসতে পারে। তার মানে পদমর্যাদা নয়, কাজটাই আসল। ঠিক একই ধারার পথিকৃৎ ছিলেন লু গার্সনের, যিনি প্রায় ডুবতে বসা আইবিএমকে বাঁচিয়েছিলেন, আর অ্যান মালকাহেও, যিনি কঠিন সময়ে জেরক্সকে পুনরুজ্জীবিত করেছিলেন। হ্যাঁ, আইবিএমের টার্নারাউন্ডের গল্পটা তো কিংবদন্তি। গার্সনার আইবিএমের ভেতরের অভিজাততন্ত্র ভেঙে দিয়েছিলেন, বড় বড় ম্যানেজমেন্ট কমিটি বাতিল করে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে জোর দিয়েছিলেন। উনি বিশ্বাস করতেন কে কোন পদে আছে সেটা বড় কথা নয়, যে সমস্যা সমাধান করতে পারে সেই গুরুত্বপূর্ণ। উনি তার বই উৎসর্গ করেছিলেন সেই হাজার হাজার আইবিএম কর্মীকে যারা চরম দুঃসময়েও কোম্পানি বা নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। আর অ্যান মেলকাকিও? পরিশ্রম আর বিকাশমুখী মানসিকতাই কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। তার মানে এই নেতারা বিশ্বাস করতেন যে নেতৃত্ব আসলে জন্মগত প্রতিভা নিয়ে নয়, বরং ক্রমাগত শেখা, বৃদ্ধি আর কাজের প্রতি গভীর আবেগ নিয়ে। একদম। তারা তাদের কর্মীদের সাফল্যের জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। অন্যদিকে দেখুন, স্থির মানসিকতার নেতারা প্রায়শই কর্মজীবনের শেষে একটা তিক্ততা আর অতৃপ্তি নিয়ে শেষ হতেন। জিম কলিন্সের বিখ্যাত গুড টু গ্রেট গবেষণাতেও তো বোধহয় এটাই দেখা গেছে যে সেরা কোম্পানিগুলোর নেতারা আত্মম্ভরী নন, বরং তারা বিনয়ী, সব সময় প্রশ্ন করতে আগ্রহী এবং কঠিন সত্য বা ব্যর্থতার মুখোমুখি হতে ভয় পান না। ঠিক তাই, তারা বিনয়ী থাকেন, শুনতে চান, শিখতে চান। আচ্ছা, এই যে শ্রেষ্ঠত্ব প্রমাণের চাপ, ভুল স্বীকার না করার প্রবণতা বা অন্যদের বিকাশে সাহায্য করার মানসিকতা, এগুলো কি শুধু কর্পোরেট জগতেই সীমাবদ্ধ, নাকি আমাদের ব্যক্তিগত জীবনে সম্পর্কের গভীরেও এর শক্তিশালী ছায়া পড়ে? সম্পর্কের ক্ষেত্রে এই মানসিকতার খেলাটা কেমন?
সম্পর্কের ক্ষেত্রেও বিশ্বাস করুন এই মাইন্ডসেট একই রকম শক্তিশালী ভূমিকা পালন করে। তাই নাকি? কিভাবে? যখন স্থির মানসিকতার কোনো মানুষ ধরুন প্রত্যাখ্যানের শিকার হন, তখন তারা বিষয়টাকে খুব ব্যক্তিগতভাবে নেন। তারা নিজেদের বিচার করতে শুরু করেন, মনে করেন তাদের মধ্যেই কোনো স্থায়ী খুঁত আছে, তারা ভালোবাসার যোগ্য নন। ও, কষ্টটা খুব গভীর হয় তাহলে। হ্যাঁ, আর তার ফলে তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিশোধ নেওয়া। যেমন একজন বলেছিলেন, সে যখন চলে গেল আমার সমস্ত মূল্য যেন সাথে করে নিয়ে গেল। এমন একটা দিনও যায় না যেদিন আমি ভাবি না কিভাবে তাকে এর শাস্তি দেওয়া যায়। ভয়ঙ্কর চিন্তা। এই মানসিকতায় ক্ষমা করা বা অভিজ্ঞতা থেকে শেখার কোনো জায়গা থাকে না। তাদের মনে হয় প্রতিশোধ নিতে পারলেই শান্তি, সেটাই যেন তাদের মুক্তি দেবে। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রে কিছু বদ্ধমূল ভুল বিশ্বাসও তো কাজ করে, তাই না? যেমন অনেকে ভাবেন, যদি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে গভীর কোনো সমস্যা আছে। একদম। তারা ভাবেন সত্যিকারের ভালোবাসা বা সামঞ্জস্য থাকলে সবকিছু এমনিতেই মসৃণভাবে চলবে। সম্পর্ক বিশেষজ্ঞরা যেমন অ্যারেন বেক বলেন যে এটা সবচেয়ে ক্ষতিকর বিশ্বাসগুলোর একটা। আরেকটা বিশ্বাসও মনে হয় আছে, সম্পর্কে কোনো সমস্যা দেখা দেওয়া মানেই সঙ্গীর চরিত্রে বা আমার চরিত্রে কোনো গভীর অপরিবর্তনীয় ত্রুটি আছে। ঠিক ধরেছেন। এই বিশ্বাসগুলো ছোটখাটো সমস্যাকেও পাহাড় সমান করে তোলে। টেড আর ক্যারেনের গল্পটা দেখুন। শুরুতে তারা একে অপরের ঠিক বিপরীত গুণগুলোর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু পরে সেই গুণগুলোই, যেমন ক্যারেনের স্বতঃস্ফূর্ততা যা টেডের কাছে দায়িত্বজ্ঞানহীনতা মনে হতো, বা টেডের গাম্ভীর্য যা ক্যারেনের কাছে বিরক্তিকর লাগত, তাদের কাছে অসহ্য হয়ে ওঠে। তারা একে অপরকে বদলানোর চেষ্টা না করে দোষারোপ করতে শুরু করেন যে এগুলো তাদের অপরিবর্তনীয় ত্রুটি। একে অপরকে বিচার করা শুরু করেন। এই মানসিকতার মানুষরা প্রায়শই সঙ্গীর মন বোঝার চেষ্টা করার বদলে আগে থেকেই ধরে নেন যে সঙ্গী কী ভাবছেন বা চাইছেন। যেমন টম আর লুসির উদাহরণে, টম যখন বলেছিলেন তাদের সম্পর্কে ভারসাম্যহীনতা আছে, তিনি আসলে সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু লুসি ধরে নিয়েছিলেন টম সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন। মিসকমিউনিকেশন। হ্যাঁ, আবার সঙ্গীর মধ্যে ছোটখাটো ত্রুটি দেখলেই তারা সম্পর্ক শেষ করে দেবার কথা ভাবেন। যেমন পেনেলোপি তার প্রেমিকদের সামান্য কারণে বাতিল করে দিতেন, কেউ ভুল উপহার দিয়েছিল, কেউ খাবারে বেশি কেচাপ নিত। কারণ স্থির মানসিকতায় তারা মনে করেন এই ছোট ত্রুটিগুলো স্থায়ী এবং এগুলো প্রমাণ করে যে সঙ্গীটি তার জন্য সঠিক নয়। সম্পর্ক বিষয়ক লেখক ড্যানিয়েল ওয়াইল যেমনটা বলেছেন, আপনি যখন একজন সঙ্গী নির্বাচন করেন তখন আসলে আপনি একগুচ্ছ সমস্যাও নির্বাচন করেন, কারণ কেউই নিখুঁত নয়। তাহলে অন্যদিকে যারা বিকাশমুখী মানসিকতার, তারা প্রত্যাখ্যান বা সম্পর্কের সমস্যাকে কিভাবে দেখেন? নিশ্চয়ই অন্যভাবে। হ্যাঁ, একেবারেই ভিন্নভাবে। প্রত্যাখ্যানের কষ্ট তারাও পান, কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে পরিস্থিতিটা বোঝা, ক্ষমা করা এবং জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিশোধ নয়, বরং বোঝা আর এগিয়ে যাওয়া। তারা অভিজ্ঞতা থেকে শিখতে চান। যেমন একজন বলেছিলেন, ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যোগাযোগের গুরুত্ব কতটা। অথবা আরেকজন বলেছিলেন, প্রতিটা সম্পর্কই আসলে শেখায় কে আপনার জন্য সঠিক মানুষ। মানে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। হ্যাঁ, একটা ফরাসি প্রবাদ আছে না, টু কমপ্রন্দ্রে c'est tout pardonner, অর্থাৎ সবকিছু বুঝতে পারা মানেই সবকিছু ক্ষমা করে দেওয়া। এই মানসিকতার মানুষরা নিজেদেরকে প্রত্যাখ্যানের কারণে স্থায়ীভাবে কলঙ্কিত বা অযোগ্য মনে করেন না, বরং এটাকে শেখার এবং বেড়ে ওঠার একটা সুযোগ হিসেবে দেখেন। তাদের কাছে ক্ষমা করাটা জরুরি, অন্তত নিজের মানসিক শান্তির জন্য হলেও। নিকোল কন্তসের গল্পটা তো অবিশ্বাস্য। ভাবুন একবার, বিয়ের দিন চার্চে বর এলো না, এমন পরিস্থিতিতে যে কেউ ভেঙে পড়তে পারে। কিন্তু নিকোল কি করলেন? হ্যাঁ, উনি পার্টি বাতিল না করে সেখানে যোগ দিলেন এবং বন্ধুদের সাথে গ্লোরিয়া গেইনরের আই উইল সার্ভাইভ গানের সাথে নাচলেন। অসাধারণ। উনি ঘটনাটাকে নিজেকে ছোট বা অপমানিত হতে দেননি, বরং এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। যদি উনি স্থির মানসিকতায় নিজেকে বিচার করতেন, তাহলে হয়তো লজ্জায় সবার থেকে লুকিয়ে পড়তেন।
কিন্তু তার ভেতরের শক্তি তাকে বন্ধুদের ভালোবাসায় ঘিরে থাকতে এবং ধীরে ধীরে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে সাহায্য করেছিল। এবং পরে তিনি অন্য একজনকে বিয়ে করেন, একই পোশাকে সেই একই চার্চে। এটা দারুণ একটা উদাহরণ যে কিভাবে মানসিকতা আমাদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি যোগায়। ঠিক তাই। বিকাশমুখী মানসিকতার মানুষরা বোঝেন যে সম্পর্ক কখনোই নিখুঁত বা সহজ হয় না, এতে দুজনেরই প্রচেষ্টা আর যত্ন লাগে। এটা খুব জরুরি। তারা সমস্যাগুলোকে সঙ্গীর বা নিজের চরিত্রগত ত্রুটি হিসেবে দাগিয়ে না দিয়ে বরং যোগাযোগের অভাব বা বোঝার ভুল হিসেবে দেখেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করেন। তার মানে তারা সমস্যাটাকে সমাধানযোগ্য মনে করেন। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা বিশ্বাস করেন যে মানুষ বদলাতে পারে যদি তারা নিজেরা চায় এবং চেষ্টা করে। তারা সঙ্গীর বিকাশে সাহায্য করেন এবং নিজেরাও সেই প্রক্রিয়ায় বিকশিত হন। যেমন লরা ও জেমসের উদাহরণ। জেমস লরাকে তার আত্মকেন্দ্রিকতা ও হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা সামলাতে সাহায্য করেছিলেন, আবার লরা জেমসকে তার ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করেছিলেন। মূল বিষয়টা হল একে অপরের সীমাবদ্ধতাগুলো স্বীকার করে নেওয়া এবং সেখান থেকে একসাথে সম্পর্কটাকে গড়ে তোলা, একে অপরের উন্নয়নে সহায়তা করা। তার মানে এই মানসিকতার প্রভাব শুধু কর্মক্ষেত্র বা প্রেমের সম্পর্ক নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রও পড়ে, যেমন ধরুন বন্ধুত্ব বা লাজুকতার মতো বিষয়ে। অবশ্যই বন্ধুত্বেও একই ব্যাপার ঘটে। স্থির মানসিকতার মানুষরা বন্ধুদের কাছ থেকে শুধু বৈধতা বা প্রশংসা আশা করে, কিন্তু বিকাশমুখী মানুষেরা এমন বন্ধুত্ব খোঁজেন যা তাদের চ্যালেঞ্জ করে, নতুন কিছু শেখায় এবং বিকশিত হতে সাহায্য করে। আচ্ছা, আর লাজুকতার ক্ষেত্রে? লাজুকতার ক্ষেত্রেও পার্থক্যটা স্পষ্ট। স্থির মানসিকতার লাজুক ব্যক্তিরা মনে করেন তাদের লাজুকতা একটা স্থায়ী বৈশিষ্ট্য, তাই তারা সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলেন, কারণ তারা বিচার হওয়ার ভয় পান। বুঝতে পারছি। কিন্তু বিকাশমুখী মানসিকতার লাজুক ব্যক্তিরা অস্বস্তি বোধ করলেও চ্যালেঞ্জটা নেন, নতুন মানুষের সাথে মেশার চেষ্টা করেন এবং ধীরে ধীরে তাদের এই জড়তা কাটিয়ে ওঠেন। জেনিফার বিয়রের গবেষণা এটাই দেখিয়েছে। আর বুলিং বা উৎপীড়নের মতো কঠিন পরিস্থিতিতে সেখানে মানসিকতার কি ভূমিকা? সেখানেও মানসিকতার প্রভাব বিশাল। বুলিংয়ের শিকার হলে স্থির মানসিকতার ব্যক্তিরা প্রায়শই নিজেদের দোষী ভাবেন, আমার মধ্যেই নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই আমি লুজার, এবং প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন। কিন্তু বিকাশমুখী মানসিকতার মানুষরা? তারা গঠনমূলক সমাধানের পথে হাঁটেন। যেমন কলম্বাইন হাই স্কুল শুটিংয়ের ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া ব্রুকস ব্রাউন। উনি ঘটনাটিকে কেবল বিচার বা প্রতিশোধের দৃষ্টিতে দেখেননি, বরং বুলিংয়ের মতো গভীর সমস্যা সমাধানে সমাজের সচেতনতা তৈরির কাজ শুরু করেছিলেন। আবার স্ট্যান ডেভিসের মতো শিক্ষকরা দেখিয়েছেন কিভাবে বিকাশমূলক পদ্ধতি ব্যবহার করে বুলিং থামানো যায়, এমনকি যারা বুলি করে তাদেরও বদলাতে সাহায্য করা যায়। যেমন বুলিদের তাদের আচরণের প্রভাব সম্পর্কে বুঝিয়ে সহানুভূতির সাথে পরিস্থিতির মোকাবেলা করতে শিখিয়ে তারা বুলিদের খারাপ বলে দেগে না দিয়ে তাদের পরিবর্তনের সুযোগ করে দেন। এত সব শোনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা মনে আসছে, এই মানসিকতা বা মাইন্ডসেট কি আদৌ পরিবর্তন করা সম্ভব, নাকি আমরা যা নিয়ে জন্মেছি তা নিয়েই থাকতে হবে? অবশ্যই সম্ভব। এটাই তো সবচেয়ে আশার কথা। ডুয়েকের গবেষণা এবং অ্যারন বেকের কগনিটিভ থেরাপি স্পষ্টভাবে দেখায় যে আমাদের গভীরে থাকা বিশ্বাসগুলো পরিবর্তনযোগ্য। কগনিটিভ থেরাপি সেটা কিভাবে সাহায্য করে? কগনিটিভ থেরাপি আমাদের শেখায় কিভাবে আমাদের চরম, নেতিবাচক বা বিচারমূলক চিন্তাগুলোকে, যেমন আমি এটা পারব না বা ব্যর্থ হওয়া মানেই আমি অযোগ্য, চিহ্নিত করতে হয় এবং সেগুলোকে আরও বাস্তবসম্মত এবং ইতিবাচক চিন্তায়, যেমন এটা কঠিন কিন্তু চেষ্টা করলে শিখতে পারি বা ব্যর্থতা মানে শেখার সুযোগ, রূপান্তরিত করতে হয়। তবে শুধু চিন্তার ধরন বদলালেই হবে না, মূল কাঠামোটাকেই বদলাতে হবে, অর্থাৎ স্থির মানসিকতার ভিত্তি থেকে বেরিয়ে এসে বিকাশমুখী মানসিকতার জগতে প্রবেশ করতে হবে। কিন্তু এই পরিবর্তন নিশ্চয়ই রাতারাতি হয় না, এটা তো একটা লম্বা যাত্রার মতো শোনায়। একদম। এটা একটা প্রক্রিয়া, একটা যাত্রা, রাতারাতি কিছু হয় না। প্রথম ধাপ হল নিজের ভেতরের স্থির মানসিকতার দিকগুলো সচেতনভাবে স্বীকার করা। মানে নিজেকে জানা। হ্যাঁ,
কোন কোন পরিস্থিতিতে, যেমন বড় কোনো চ্যালেঞ্জ, সমালোচনা বা ব্যর্থতার মুখে পড়লে আপনার স্থির মানসিকতা জেগে ওঠে সেটা খেয়াল করা। ডুয়েক একটা মজার কৌশলের কথা বলেছেন, নিজের স্থির মানসিকতার সত্তাটাকে একটা নাম দেওয়া। নাম দেওয়া ইন্টারেস্টিং তো। যেমন হ্যাঁ, যেমন তা ছাত্রছাত্রীরা নাম দিয়েছিল গাট্রুড, যে ভুল করতে ভীষণ ভয় পায়; সুগার ড্যাডি, যে শুধু আরাম আর সহজ পথ খোঁজে; হেনরিয়েটা, যে কোনো সমালোচনা সহ্য করতে পারে না; বা জেড, যে সবসময় নিজেকে সেরা প্রমাণ করতে মরিয়া। হ্যাঁ, দারুণ কৌশল তো। নাম দিয়ে দিলে যেন তাকে সামলানো সহজ হয়ে যায়। ঠিক তাই, এই চরিত্রটাকে চিনতে পারলে, তার কথা শুনতে পেলেও তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। আপনি বুঝতে পারবেন এটা আপনি নন, এটা আপনার স্থির মানসিকতার প্রকাশ। এরপর কি? নাম তো দিলাম, তারপর? এরপর প্রয়োজন একটা সুনির্দিষ্ট, বাস্তবসম্মত এবং বিকাশমুখী পরিকল্পনা তৈরি করা। শুধু আমি চেষ্টা করব ভাবলেই হবে না, বরং কখন, কোথায় এবং কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা স্পষ্টভাবে ঠিক করতে হবে। একটা নক্কর প্ল্যান থাকা দরকার। একদম। যেমন সেই ছাত্রীটির কথা ভাবুন, যাকে তার পছন্দের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল। স্থির মানসিকতায় সে হয়তো নিজেকেই গুটিয়ে নিত, কিন্তু সে বিকাশমুখী পরিকল্পনা করল। কষ্ট সামলে উঠে নির্দিষ্ট দিনে স্কুলের সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করে গঠনমূলক ফিডব্যাক চাইবে। সে সেটাই করেছিল এবং শেষ পর্যন্ত সেই প্রোগ্রামের সুযোগও পেয়েছিল। পরিকল্পনাটা যত নির্দিষ্ট হবে, সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তার মানে ব্যর্থতার পরেও হাল না ছেড়ে পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়াটা খুব জরুরি। অত্যন্ত জরুরি। ডুয়াকের গবেষণায় দেখা গেছে, ডিপ্রেশনে ভোগা ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিকাশমুখী মানসিকতার ছিল, তারা যত বেশি খারাপ বোধ করত, তত বেশি গঠনমূলক কাজে, যেমন পড়ালেখা বা সমস্যা সমাধানে, মনোযোগ দিত। বাহ! তারা তাদের অনুভূতিকে কাজের পথে বাধা হতে দেয়নি। পরিবর্তনটা ধরে রাখার জন্য কিন্তু ক্রমাগত সচেতন প্রচেষ্টা দরকার। অনেকটা অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের সদস্যদের মতো, যারা প্রতিদিন তাদের সংযম বজায় রাখার জন্য সচেতনভাবে চেষ্টা চালিয়ে যান। বিকাশমুখী মানসিকতা তৈরি করা এবং বজায় রাখাও তেমনই একটা নিয়মিত অভ্যেসের ব্যাপার। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হলো, মানসিকতা বা মাইন্ডসেট কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা আমাদের সাফল্য, সম্পর্ক এবং ব্যক্তিগত বিকাশের পথে একটা অদৃশ্য অথচ শক্তিশালী কাঠামো তৈরি করে দেয়। স্থির মানসিকতা আমাদের বিচার, দোষারোপ আর সবসময় নিজেকে প্রমাণ করার একটা চক্রে আটকে ফেলতে পারে। সেটা কর্পোরেট দুনিয়ার সর্বোচ্চ পদের সিইও হন বা সম্পর্কের টানাপোড়ানে থাকা সাধারণ কোনো মানুষ। ঠিক। অন্যদিকে বিকাশমুখী মানসিকতা আমাদের জন্য শেখার নতুন দরজা খুলে দেয়, কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা স্থিতিস্থাপকতা বাড়ায় এবং অন্যদের সাথে আরও গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। মানে সম্ভাবনার দরজা খুলে দেয়। একদম। এটা ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং শেখার একটা জরুরি ধাপ হিসেবে দেখতে শেখায়। আর এই মানসিকতাই আমাদের নেতা হিসেবে, সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে বা শুধু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে ক্রমাগত উন্নতির পথে চালিত করে। এটা আমাদের নিজেদের ভেতরে এবং অন্যদের মধ্যে অফুরন্ত বিকাশের সম্ভাবনা দেখতে সাহায্য করে। যেহেতু আমরা জানলাম যে মানসিকতা শেখা যায় এবং পরিবর্তন করা যায়, তাই আজকে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। অবশ্যই। একটু ভেবে দেখুন তো, আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনি হয়তো নিজের অজান্তেই স্থির মানসিকতার দ্বারা আটকে আছেন, আর সেই গণ্ডিটা পেরিয়ে বিকাশমুখী মানসিকতার দিকে যাওয়ার জন্য আজই আপনি ছোট্ট কোনো একটা পদক্ষেপ নিতে পারেন। উত্তরটা আপনার মধ্যেই আছে।